আমার দিদিমণি আর আমার দাদা পশ্চিমবঙ্গে জয় করে চলে আসবে, পশ্চিমবঙ্গে উন্নয়ন করবে, পশ্চিমবঙ্গে সোনার বাংলা করে দেবে। পশ্চিমবঙ্গে একটু সোনার বাংলা করার জন্য খুব খুব প্রকল্প করে খুব খাটনি করছে, খুব কঠিন পরিশ্রম করছে। ইন্ডিয়াতে জিডিপিতে নাম্বার 4-এ ছিলাম, 3-তে এসে গেছে। জোড়াসাঁকুর মোটামুটি 30,000 বাড়ি আছে। হাসপাতাল এরকম করে দিয়েছে, জোড়াসাঁকুর লোক দরকার করে এখন বাইরের দিকে লোক আসছে। তো আমি এইরকম করে 1000 কম্পিউটার ডিস্ট্রিবিউট করেছি লাস্ট 5 বছরে। এটা আমি ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু আমি রিসিভ করেছি সবার কাছে। সবদিকে বড় কাজ, আমরা ক্রাইম রেটটা অনেক কমিয়ে দিয়েছি। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। তৃণমূল কংগ্রেসের 15 বছর বর্ষপূর্তিতে আমাদের সাথে রয়েছে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা। রাজ্যের উন্নয়ন, পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্কে টানাপোড়েন, পাশাপাশি জোড়াসাঁকোর মানুষের প্রত্যাশা এবং ব্যক্তি জীবনে তার এক অনন্য নজির, যিনি তার 5 বছরের মাইনের অর্থ সম্পূর্ণটা মুখ্যমন্ত্রীকে প্রদান করেছেন তার দান তহবিলে। এই মুহূর্তে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বিবেক গুপ্তা। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাকে স্বাগত। আর প্রথমেই যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করবো, এই যে তৃণমূল কংগ্রেসের 15 বছর বর্ষপূর্তিতে এই যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নের মূল্যায়নটা আপনি কীভাবে করছেন? এটা তো দেখুন মানুষ করবে, আমি কি মূল্যায়ন করব? আমাদের কাজ হচ্ছে আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক দাস যা আমাদের ইনস্ট্রাকশন দেয় আমরা ওই অনুযায়ী চলি। ওরা পশ্চিমবঙ্গে একটু সোনার বাংলা করার জন্য খুব খুব প্রকল্প করে খুব খাটনি করছে, খুব কঠিন পরিশ্রম করছে। আর ওনারা যে জায়গা আপনি তো শুনেছেন আপনারা সাংবাদিকই, আমরা কর্ণাটকাকে সবাইকে ওভারটেক করে ইন্ডিয়াতে জিডিপিতে নাম্বার 4-এ ছিলাম, 3-তে এসে গেছে। কেউ ভরসাই করছে না কি আমরা টপ 3-তে আছে জিডিপিতে। তো এইটাই তৃণমূলের গিফট আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। জোড়াসাঁকো কেন্দ্র ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। গত 5 বছরে এখানে আপনার প্রধান উন্নয়নমূলক কাজগুলো কি? দেখুন, জোড়াসাঁকো না একটু মিনি ইন্ডিয়া। এখানে সব নানা রকমের লোক ছিল। আর জোড়াসাঁকো একটু আপনি বলেন আরবান কনস্টিটিউয়েন্সি আছে পুরোটাই। তো এখানে রুটি, কাপড়া, মাকান, বিজলি, পানি, সড়ক, এইটা 6টা খুব বেশি প্রবলেম ছিল না। আমার যা বস্তিতে গরিব মানুষ যারা থাকে ওরাও 20-25 হাজার টাকা মাইনে করে নেয় কোনো না কোনো রকম। কিন্তু অনেকগুলো জিনিস ছিল যেখানে ওনাদের সিভিক অ্যামিনিটিস পেত না, আমরাও সিভিক অ্যামিনিটিস করে দিয়েছি। আর আমার যা ইনস্টিটিউশন আছে, যতগুলো হাসপাতাল আছে, ওনার অবস্থাটা একটু ঠিকঠাক ছিল না। আর জোড়াসাঁকুর মানুষটা এই ইলাজের জন্য বাইরে যেত। তো আমি সব দিকে আগে করেছি কি আমাদের সব হাসপাতালকে একদম, আমি ঠাকুর না করে কোনোদিন কাকে হাসপাতাল দরকার হয়, কিন্তু হাসপাতাল এরকম করে দিয়েছে জোড়াসাঁকুর লোক দরকার করে এখন বাইরের দিকে লোক আসছে। আমি নিজে ফান্ড দিকে 25 লাখ টাকা প্রত্যেক হসপিটালকে দিলাম ওনার ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার। লোহিয়া হসপিটাল যা 15 বছর দিকে বন্ধ ছিল, ওটাকে রিওপেনিং করে দিয়েছি 26 ফেব্রুয়ারি। এটা ফাইনালি ওপেনিং হচ্ছে। আমরা রিকোয়েস্ট করেছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদি উনি কেন এটা একটা মহিলা শিশু হাসপাতাল আর একটা মহিলা, ভারতের একটাই মহিলা মুখ্যমন্ত্রী আমরা বলি, দিল্লি ছোট রাজ্য, ওনাকে আমি অপমান করছি না, কিন্তু উনি যদি সে করে হেল্প করলাম। আমার যতগুলো স্কুল আর কলেজ ছিলাম যেখানে যেখানে কোনো প্রবলেম ছিল ইনফ্রাস্ট্রাকচারে, ওটাকে পুরো আপগ্রেড করে দিলাম। স্যানিটারি প্যাড মহিলাদের জন্য যেখানে আমার অনেক ইউজেস কম ছিল, আমি মহিলারা অনেক ওইটা ডিজিজ হতো, শরীর খারাপ হতো, অ্যাওয়ারনেস ছিল না, তো ওটা আবার অ্যাওয়ারনেস করে ক্যাম্প করে ফ্রি ডিস্ট্রিবিউট করলাম অলমোস্ট 1 বছরের জন্য। আর কি বলবো, এইসব তো। আর জোড়াসাঁকুর মোটামুটি 30,000 বাড়ি আছে। কোভিডের সময় দেখা গেল অনলাইন স্কুল আর অন্য প্রবলেম ছিল। তো অনলাইন স্কুল করতে গেলে তো আপনার ট্যাবলেট না কম্পিউটার কিছু লাগবে। অনেকগুলো বাড়িতে অবস্থাটা এরকম ছিল, একটাই ফোন ছিল। কোভিডে তো ঠিক ছিল, সবাই বাড়িতে আছে, কিন্তু যখন কোভিড শেষ হলো, মানুষ বাইরে, বাড়ির যা ছেলে আছে না বাবা আছে, ও ফোন নিয়ে কাজকর্মের জন্য চলে যেত। তো যা মেয়ে থেকে যেত বাড়িতে, ও বাড়ির কাজ করার জন্য আর কোনো প্রয়োজন ছিল না, ওর কাছে কম্পিউটার ছিল না। তো আমি এইরকম করে 1000
কম্পিউটার ডিস্ট্রিবিউট করেছি লাস্ট 5 বছরে। এটা আমি ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু আমি রিসিভ করেছি সবার কাছে। আমার নিজের কিছু ছিল, কিছু বাইরের দিকে অনেকটা পেয়েছি আমরা দিয়েছি। ওটা দিয়ে একটা ট্রান্সফরমেশনাল চেঞ্জ হয়েছে সবার স্টুডেন্টসের লাইফে। কেউ ডক্টর হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, কেউ ইন্ডিয়ান আইডলে গিয়েছে। কেন আজকে দেখুন কম্পিউটার ছাড়া কাজ নেই। তো আর কি বলবো, আমি তো আর সবদিকে বড় কাজ, আমরা ক্রাইম রেটটা অনেক কমিয়ে দিয়েছি। আমার যতগুলো ইচ্ছা, এটা আমাদের পুরো অঞ্চলে ক্রাইম রেট ইজ নাও ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমরা এটা পুলিশিং স্ট্রিক্ট করলাম, সেন্সিটাইজেশন করলাম, সবার সঙ্গে একটা ইন্টারাকশন হলো। আর একটা যে আমার যুবর জন্য, দেখুন সরকারি চাকরি আমি দিতে পারি, ওটা আমার হাতে নেই, কিন্তু আমরা ওনার একটা ডেটা ব্যাংক বানিয়ে দিয়েছিলাম, যেখানে 40-50 জায়গায় ওরা গিয়ে নকরি অ্যাপ্লাই করতে পারে। আর লিঙ্কডিন, অন্য নানা রকমের প্রকল্প। তো ওনার ইচ্ছা, ওনার ট্যালেন্ট মতন জব পেত। মানে এটা নাকি এটাই আপনি এমবি আছেন না, আপনাকে চা দোকানে বসতে হবে না। আপনি যদি এমবি আছেন, আপনি কোনো ফাইন্যান্সের না কোনো বড় কোম্পানিতে কাজ পাবেন। তো ওই যে হ্যান্ডশেক দরকার ছিল, ওটা আমরা করে দিয়েছিলাম। আচ্ছা, এই কেন্দ্রের সাধারণ মানুষের এখন সবচেয়ে বড় প্রত্যাশা কি, দাবি বলে আপনি মনে করছেন? মানে সবচেয়ে বড়, মানে কি মনে করছে যে এখানকার মানুষে আরো হওয়া প্রয়োজন? দেখুন, আবাদিটা বলছে, ঠিক আছে, এসআইআর এ আমার অনেক ভোট কাটা গেছে, কিন্তু আমার কমার্শিয়াল, এই পুরো এলাকাটা পুরো কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তো এরা আমাদের ভোটার না, কিন্তু ওরা দিনে চলে আসে আর রাত্রির দিকে যায়। আর এর জন্য নানা রকম চ্যালেঞ্জেস আর ইস্যুস উৎপন্ন। সিভিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের, দেখুন, বহুদিন পুরনো ব্রিটিশ জামানার ইনস্ট্রাকশন আছে। তো কিছু খাস করে ঠান্ডানিয়া এলাকাতে আমার একটু ওয়াটার লগিং হয়। তো ওটা আমরা একটা প্রকল্প নিয়েছি, ববিদা আমাকে খুব হেল্প করেছে। ওর মধ্যে 80 কোটি টাকার একটা পুরো ড্রেনেজ, পাম্পিং স্টেশন, এইসব পুরো একটা ওটা নিয়েছি। ওটা 3-4 বছর লাগবে ওই প্রজেক্টটা শেষ হওয়ার পরে। তারপরে ওয়াটার লগিংটা ফাইনালি আমরা নর্থ ক্যালকাটা দিকে সরিয়ে দিতে পারবো। আর নট অনলি আমার কনস্টিটিউয়েন্সিটা, ওয়াটার লগিংটা একটা প্রবলেম থাকে আমাদের ওখানে। ক্লিনলিনেস, কেন আমরা যতই ক্লিনলিনেস করি, কিন্তু ট্রেডার্সগুলো সব আছে, তো আমরা ট্রেডারের সঙ্গে আবার বলছি কি ভাই আপনি ওটা করুন। বাকি দেখুন, পার্কিং বলুন, যা কিছু বলুন, ওটা যত আমরা ক্রিয়েট করছি ওর দিকে বেশি ডিমান্ড হয়ে যাচ্ছে। জায়গা তো নেই, কিন্তু একটা মাল্টি লেভেল কার পার্ক হলে আমাদের কিন্তু জায়গা নেই বড় বাজারে। মাল্টি লেভেল কার পার্ক হলে আমরা বেশি গাড়ি অ্যাকোমোডেট করতে পারতাম, যেরকম আপনার আলিপুরজুর কাছে যা হয়েছে ওইরকম। আর কি বলবো, আর ট্রাফিক তো আমার কিছু করার নেই, ট্রাফিক তো যা আছে আছেই, কিন্তু ট্রাফিকটা একটু কম হলে, কিন্তু আমরা ওয়ান ওয়ে সিস্টেম অনেকগুলো জিনিস করে ফেলেছি। আর কি, এই যে এসআইআর নিয়ে যে আপনি বলেন যে এত মানুষের নাম বাদ যাচ্ছে, এটা নিয়ে কি? এটা দেখুন, আমাদের খুব বড় বাজারে তো মেনলি হিন্দিভাষী লোক থাকে। ওনাদের একটা কাস্টম আছে কি, কোনো গমি হলে ওরা নিজের গ্রামে নিয়ে যায়। ইউপিতে, বিহারে 8 ঘন্টা 9 ঘন্টা ননস্টপ চললে তো আপনি বানারস সব দিকে চলতে পারেন। তো ওনারা এখানে কোনোদিন ডেথ সার্টিফিকেট জেনারেট হতো না। তো ওরা যা মারা গেছে ওই এখানকার রেকর্ডে ছিল না। হ্যাঁ, ইলেকশন কমিশন চাইলে, ওনার আধার ডিঅ্যাক্টিভেটেড ছিল, যদি আধারের সঙ্গে ভোটার কার্ড যা জড়িত ছিল ওটাই যদি ডেটাবেসটা রান করলে, তো ইলেকশন কমিশন নিজে যেতে যেত কি এত লোক তো অলরেডি মারা আছে আর আধার ডিঅ্যাক্টিভেটেড আছে। এসআইআর এর মাধ্যমে জানতে এইরকম কোনো নেই। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ আছে, ওখানে দিকেও জানা যেত কি এত লোক মারা আছে। কিন্তু আমার 70,000 যা বাদ গেছে, ওর মধ্যে 30,000 দিকে বেশি তো ডেথ ছিল। আর বড়বাজার তো অনেক সমৃদ্ধি এসছে, সমৃদ্ধি এসে পরে অনেকগুলো যা বিল্ডিং ছিল ওটা ভেঙে এখন কমার্শিয়াল পুরো হয়ে গেছে। মনে করুন এটা 56 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিট, ওখানে 150 ভোটার থাকতো আগে, এখন একটাই নেই। এসআইআর এ বিএলও গেলে আমাকে ফোন করে বললো তারা ভোটার পাচ্ছি না। মানে পাবে কীরকম, ওটা তো কমার্শিয়াল বিল্ডিং হয়ে গেছে, সব দোকান হয়ে গেছে, পাবে কীরকম? তো ও এইরকম 20 না 22,000 শিফটিং আছে, যে এএসডিটি বলি, অ্যাবসেন্ট, শিফটিং, ডুপ্লিকেট ডেথ। তো এটা হয়েছে, এটা ন্যাচারাল প্রোগ্রেশন আছে আমাদের এলাকার জন্য। আচ্ছা, বিরোধীরা প্রায় অভিযোগ করছে যে রাজ্যে কর্মসংস্থান ও শিল্পায়নে ঘাটতি রয়েছে, কি বলবেন?
দেখুন, বিরোধীদের কোনো কাজ নেই, বিরোধী বলতে থাকে, আর আমরা চাই ওরা বিরোধী থাক, কেন ওরা বিরোধী ছিল, বিরোধী থাক আর বিরোধী থাকবে। আমার দিদিমণি আর আমার দাদা পশ্চিমবঙ্গে জয় করে চলে আসবে, পশ্চিমবঙ্গে উন্নয়ন করবে, পশ্চিমবঙ্গে সোনার বাংলা করে দেবে। বিরোধীরা দেখুন, উৎসাহ দিয়ে বিরোধী করলে কিছু না, আমরা কিছু করতে পারি না। যুবসাথী নিয়েও কিন্তু বারবার কটাক্ষ করছে বিরোধী। দেখুন, যুবসাথী আপনারা একটা স্কিমটা বুঝুন। অনেকবারে কি হয়, স্টুডেন্টস পাস আউট করার পরে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়, এটা হয় না, কোনো সময় উপেক্ষা করতে হয়। তো ওই ওয়েটিং পিরিয়ডের জন্য এটা আছে। কোনো সময় আপনি ডিসাইড করতে পারছেন না কি চাকরি করবেন না নিজের ব্যবসা করবেন, এটা ওয়েটিং পিরিয়ড আছে। ওই ওয়েটিং পিরিয়ডের জন্য এটা আছে কি, আপনার ইন্টারভিউ যাওয়ার জন্য যদি টাকা পয়সা দরকার, মা বাবা দিতে পারছে না কোনো কারণে, তা আপনার কাছে টাকা চলে এসছে, আপনি টাকা নিয়ে ইন্টারভিউ দিতে পারেন। তো আমরা এটা এনেবলিং মেকানিজম আছে যা ফিউচারে ইনভেস্ট করছি আমরা। এটা যুবর সঙ্গে আমরা বলছি কি ভাই, তোমরা এই আমাদের আগামীকালের ভবিষ্যতের সম্পদ, তো আমি আমার সম্পদের ভিতরে ইনভেস্ট করছি। কেন্দ্র রাজ্য সম্পর্কে বারবার বঞ্চনা প্রসঙ্গ উঠেছে, যে বারবার কেন্দ্র নাকি বঞ্চনা করছে, কিন্তু আপনার মতে কেন্দ্রের কোন নীতিতে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, আমার টাকা আটকালে কি হয়, আমরা ওই টাকাটা তো আমার টাকা না, আমরা তো নিজে পকেটে টাকা রাখি না, ওই টাকাটা মানুষের কাছে চলে যায়। মানুষের হাতেও টাকা আসলে মানুষ খরচা করে টাকাটা, কিছু সেভিং করবে, কিছু খরচা করলে এই আমার ইকোনমিটা, যা আমার অর্থ ব্যবস্থা আছে, সব বুস্ট হয়ে যায়। 2 লাখ কোটি টাকা, অলমোস্ট 2 লাখ কোটি টাকা কেন্দ্র সরকার আমার বঞ্চনা করে আটকে রেখেছে। আপনি একটু চিন্তা করুন, 2 লাখ কোটি টাকা, আমার অ্যানুয়াল বাজেট হচ্ছে 4 লাখ কোটি টাকা, তো 50% অফ মাই বাজেট। এত বড় টাকা যদি এসে পশ্চিমবঙ্গে কি বুস্ট হবে আপনি চিন্তা করুন শুধু। এটা আমার ক্ষতি হচ্ছে তো হচ্ছেই, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষতিও হচ্ছে। কেন এসব অনেকগুলো ঘুরিয়ে ফুরিয়ে ট্যাক্স, জিএসটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও যেত না। আর এই যে টানা 5 বছরে নিজের মাইনের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, মানে এই চিন্তা ভাবনাটা কেন? আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কি আগামীকাল মুখ্যমন্ত্রী আবার আসবে, আর এই টাকাটা উনি গ্রাম বাংলার মানুষের জন্য খরচ করবেন। এর মধ্যে এটা আমার একটা খুব ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, প্রণাম ওনার পক্ষে, কি উনি এই কাজটা আরও বেশি করতে পারেন, আরও এগিয়ে যেতে পারবেন। আমি তো এমএলএ হয়ে দেখছি, সিএম রিলিফ ফান্ড থেকে কত লোকের, কত মানুষের, আপনি ক্যান্সার বলুন, হেলথ বলুন, অন্যান্য জিনিস বলুন, কত মানুষের জীবন বাঁচানো হয়েছে। আমি পারবো না একা, আমি 30 লাখ টাকা খরচা করলে কত জীবন বাঁচাতে পারবো আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীও 30 লাখ দিয়ে 30 লাখ লক্ষের লাভ করতে পারে, মানে ওনার স্কেলটা অনেক বড়। মানে এইভাবেই ভবিষ্যতে কি সামাজিকভাবে এরকমভাবে উদ্যোগ সমাজের জন্য, মানুষের জন্য? আমার দেখুন, যত ঠাকুর ক্ষমতা দেবে আমি অত কাজ করে যাব। আমি যখন এমপিও ছিলাম, আমার এমপি স্যালারি পুরো আমি মুখ্যমন্ত্রীকে দিয়েছি। আমার মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ ভরসা, পূর্ণ বিশ্বাস। এই যে রাজনৈতিকভাবে যে স্বচ্ছতা, জবাবদিহি, মানুষের কাছে দিনের পর দিন প্রত্যাশা বাড়ছে, একজন বিধায়ক হিসেবে আপনি নিজেকে কিভাবে সেভাবে দেখেন? আমি পজিটিভ মাইন্ডে, আমার লিডার বলে পজিটিভ মাইন্ডে কাজ করো। মানুষ আমাকে মত দিয়েছে কাজ করার জন্য, আমাদের আর কোনো কাজ নেই, আমার হচ্ছে শুধু মানব সেবা, মানুষের জন্য কাজ করার। এর ছাড়া আমরা যদি আর কিছু করি, আমরা মানুষের সঙ্গে একটু বিট্রে করছি। তো আমি ওই পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করি। আমি জানি আমার বিরোধী দল আমার দলের ভিতরে আছে, বাইরেও আছে, করুক, ওরা কাজ করবে, আমরা কাজ করব। কটাক্ষ নিশ্চয় করেছে, বিরোধীদের কটাক্ষ রয়েছে। ঠিক আছে, ওটা শুনুন, আমি একটা জিনিস জানি, আমার সঙ্গে পার্সোনাল কারো কুৎসা আছে কিনা আমি জানি না। আমি আশা করি কি আমার সঙ্গে কোনো পার্সোনাল কুৎসা নেই। ওনার কুৎসা হচ্ছে কেন আমি এই কুর্সিতে বসে আছি, কিন্তু আমি একটাই কথা বলতে চেয়েছি, এই কুর্সিতে আমি আগে ছিলাম না, আর ভবিষ্যৎ চিরকালও থাকবো না। তো আমার এই কুর্সির সঙ্গে কুৎসা না করে আসুন, আমার সঙ্গে হাত জড়িত করুন। আমি শপথ 5 বছর আগে যখন শপথ নিলাম, আমি একটা খুব সুন্দর লাইন বললাম, যা বিজেপির মোদিও বলে, কি আমি শপথ নেবার পরে আমি জোড়াসাঁকুর বিধায়ক, আমি টিএমসি বিধায়ক শুধু না, আমি জোড়াসাঁকুর প্রত্যেক মানুষের জন্য দায়ী আছি।
আসুন সব মিলিয়ে একটা স্বর্ণিম জোড়াসাঁকো তৈরি করি। আচ্ছা, এই আগামী 5 বছরের জন্য এই জোড়াসাঁকোর কেন্দ্র নিয়ে আপনার রোড ম্যাপটা কি? দেখুন, আমরা যেরকম আমি বললাম ওয়াটার আছে, ড্রিঙ্কিং ওয়াটার এসব আছে, আর আমাদের অনেকগুলো পুরনো বিল্ডিং আছে। আমরা চাইছি এই বিল্ডিংটাকে লিগালি ভেঙে এখানে নতুন স্ট্রাকচার তৈরি হয়। তাহলে যা সবসময় একটা ভয় লাগে কি ভাই বিপত্তাজনক বিল্ডিংয়ে মানুষ থাকছে, এটা আমরা বেশি করতে চাই, বিপত্তি না থাকে। আমার যা সিভিক ইনফ্রাস্ট্রাকচার আছে, ড্রেনেজ বলুন, তাই কিছু আরও আপগ্রেড, আরও সলিড করতে চাইছি আমরা। আর পার্কিং, রোড স্পেস, ওটা যদি আমরা কিছু করতে পারি তাহলে ওটা আমরা একটু ফোকাস করতে চাই। আর মানুষের ওভারঅল গ্রোথ আর ডেভেলপমেন্ট হোক। আমাদের স্কুল, আমাদের হাসপাতাল, আবার বলছি ঠাকুর না করে আমার কোনো হাসপাতাল দরকার হয়, কিন্তু আমাদের স্কুল, আমাদের কলেজ এইরকম কি আমরা এখানে দিকে একটা নতুন, একটা নবীন রামকৃষ্ণ পরমহংস, একটা নতুন বিবেকানন্দ, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, এইসব তৈরি করতে পারি। সব মিলিয়ে এই জোড়াসাঁকোর মানুষ এবং তরুণ প্রজন্মের জন্য কি বার্তা দেবেন? আমি বলবো দিদিমণি দিকের চিফ মিনিস্টার পুরো গোটা পৃথিবীতে নেই, আর উনি লাস্ট 15 বছরে পশ্চিমবঙ্গে যেটা নিয়ে গেছে, আপনি ওনাকে পছন্দ করুন না পছন্দ করুন এটা আপনার, কিন্তু ওনাকে আপনি ইগনোর করতে পারবেন না। যুবর জন্য, সবার জন্য ভাবেন, সবার জন্য চিন্তা করে নিঃস্বার্থ সেবার কাজ করছে। একটা চান্স ওনাকে দিলে, ওনার সঙ্গে জড়িত হন, আপনি দেখবেন কি উনি এরকম কিছু না কিছু করবে যা আপনার লাইফকে টাচ করে আপনাকে কোথায়, যা 5 বছর আগে আপনার জীবন ছিল, 5 বছর পরে আপনার জীবনের অনেক তফাৎ থাকবে। আমরা কথা বলে নিলাম জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তার সাথে। ক্যামেরায় শঙ্কর দাসের সাথে বিজয়তা মাইতির রিপোর্ট, নিউজ পোল বাংলা, কলকাতা।